570 কি 80 কিলোমিটার মতো জার্নি করলাম, কিন্তু দারুণ লাগলো। আমার এতটুকুও টায়ার্ড লাগছে না গাড়ির মধ্যে, কিন্তু গাড়ি থেকে নামার পর একটু পাটা এদিক ওদিক হচ্ছে। শিলিগুড়ি 13 কিলোমিটার, বাগডোগরা জাস্ট ঢুকছে। ভারত পেট্রোলিয়াম, মোরগ্রাম, ল্যান্ড অফ ব্যারিকেডস, ওয়েলকাম টু বেঙ্গল। ইসলামপুর বাইপাস কমপ্লিট করলাম 6 থেকে 7 মিনিটের মধ্যে, পুরো ফাঁকা একদম। আর এটা কিন্তু গাওয়া ঘিয়ে ভাজা হয়েছে, দারুণ লাগছে, যেখানে রাধা কৃষ্ণর বিভিন্ন রূপ। তো আমাদের খাবার এসে গেছে। লাগিয়ে দিতে বলতে তো। পলাশী স্মৃতিসৌধ আমার বাঁদিকে গেল, অর্থাৎ এইখানেই কিন্তু সেই ঐতিহাসিক যুদ্ধটা হয়েছিল। আমরা কিন্তু জাস্ট শিলিগুড়িতে এসে পৌঁছেছি, মালপত্র খালি করছি। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেন ট্রাভেলার স্টোরি থেকে আমি বিরাজ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু ড্রাইভিং সিরিজের অন্যতম সিকিম সিরিজ শুরু হচ্ছে। সিকিম মানে কলকাতা থেকে সিকিম আমরা কিভাবে গেছি, পুরো ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমরা 3-4টে পার্টে রাখছি। আজকে কলকাতা টু শিলিগুড়ি দেখাচ্ছি, কলকাতা টু শিলিগুড়ি ড্রাইভ। আমরা মর্নিংয়ে মোটামুটি 6টা 15তে স্টার্ট করছি, আর ওখানে টার্গেট রেখেছি, মানে আমি তো পরেই ভিডিওটা দিচ্ছি, আমরা রেখেছিলাম ওখানে 6টা, 6:30, 7টা এরকম সময় পৌঁছে যাব, কিন্তু পৌঁছেছিলাম আমরা 9টায়। সেটা কেন কিভাবে হলো, কেননা বয়স্ক লোকেদের নিয়ে এবার আমরা সিকিম যাচ্ছি, তাদেরও টাইম দিতে হয়েছে, বায়ো ব্রেক দিতে হয়েছে, খাবারের টাইম দিতে হয়েছে, সব নিয়ে আমাদের রাত 9টা হয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে, যখন সকালবেলায় শুরু করছেন চেষ্টা করবেন আমার মতো না 6টায় শুরু করে 5টায় শুরু করার চেষ্টা করবেন। রাস্তা এখন উত্তরবঙ্গের অত্যন্ত ক্লিয়ার, যে কোনো সময়তেই আপনি শুরু করতে পারেন। কেন আমি বলছি যে রাতের ড্রাইভটা 3-4 ঘন্টার হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি শীতে শুরু করুন বা গরমকালে শুরু করুন, যে কোনো সময়তে গেলেই 6টায় শুরু করলে কিন্তু আপনি রাত্রিবেলায় 9টায় গিয়ে শিলিগুড়ি পৌঁছাচ্ছেন। সেটাই যদি সন্ধ্যে 7টা বা 7:30টার টার্গেটে ঢুকতে পারেন তাহলে ভালো হয়। অবশ্যই খাবারের টাইম দিতে হবে, লাঞ্চের টাইম দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনারা যাচ্ছেন তখন গাড়ির যে জিনিসগুলো বলার থাকে সেটা বলবো, অবশ্যই নাইট্রোজেন টায়ারে ফিল আপ করে নিতে পারেন গরমকালে যদি যান, কেননা টায়ার যেহেতু রোটেশন হচ্ছে মোটামুটি 90 স্পিড থাকেই, উত্তরবঙ্গের রাস্তা এখন খুবই ভালো হয়ে গেছে। তো টায়ার গরম হলে পরে আরও বেশি কিন্তু টায়ারের হাওয়াটা বেড়ে যায়, যেটা আমার ক্ষেত্রে আমি দেখেছিলাম 4টে টায়ারেই মোটামুটি আমরা দিয়েছিলাম 38-30 করে, মোরগ্রাম পর্যন্ত গিয়ে দেখেছি 45 হয়ে গেছে, তখন আমি টায়ারের হাওয়া কমালাম। অবশ্য টায়ারের হাওয়াটা কিন্তু কমিয়ে নেবেন, না হলে নাইট্রোজেন রাখবেন, যেটা টেম্পারেচার আর কি কন্ট্রোল করে। আরেকটা জিনিস হচ্ছে, পিছনে রেয়ার টায়ার আমরা একদমই পাত্তা দিই না। স্পেয়ার যে টায়ার আছে সেই টায়ার কিন্তু অবশ্যই লংয়ে যাওয়ার আগে চেক করে নেবেন, সেই টায়ারে কতটা হাওয়া আছে, টায়ারের রবারের কন্ডিশন কীরকম আছে। আর যেতে যেতে অন দ্য ওয়ে শিলিগুড়িতে যে সকল হোটেলগুলো আছে সেইগুলোতে গুগল সার্চ করে কয়েকটা ফোন করে রাখবেন বা আগে থেকে সেভ করে রাখবেন। ডিলটা পাওয়া যায়, হোটেল বিনায়ক নিয়েছিলাম, আমি ডিল পেয়েছিলাম। পরের দিন সকালে বেরিয়ে গেছিলাম সিকিমের উদ্দেশ্যে। তো আপাতত আজকের সিরিজে থাকছে কলকাতা টু শিলিগুড়ি বাই কার উইথ ফ্যামিলি। আমাদের সঙ্গে সিনিয়র সিটিজেন্স আছে 77 ইয়ার্স ওল্ড আর 72 ইয়ার্স ওল্ড, টোটাল 6 জন, আর লাগেজ যাচ্ছে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলার। এই জাস্ট বন্ধুর বাড়িতে এসে পৌঁছালাম, একটু জাস্ট ভোর হয়েছে, সবাই রেডি হচ্ছে আর জিনিসপত্র রাখা হচ্ছে, বেশ ভালোই গোছগাছ হচ্ছে। আরে জলের বোতলটা এরকম একটা কালো, হ্যাঁ থাক, সামনেই থাক, ওদিকে থাক। আর গাড়ি আমাদের রেডি, এবার জার্নি শুরু হবে। গুগল কিন্তু বলছে টাইম লাগবে 11 ঘন্টা 53 মিনিট, এটা কিন্তু ড্রাইভিংয়ের জন্যে। এরপর রাস্তার কন্ডিশন ডিপেন্ড করছে, আমাদের লাঞ্চ টাইম আর ব্রেকফাস্ট দিতেই হবে। তো চলো, আর দুটো রুট দেখাচ্ছি, অবশ্যই আমি না নেওয়ার জন্যই বলবো, কেননা এখন কিন্তু রোড কন্ডিশন খুব ভালো হয়ে গেছে। আর 630 টাকা যে টোলটা দেখাচ্ছে, এটা কিন্তু এখন নেওয়া মানে আরও বেশিই লাগে, এটা আগেকার হিসেবে গুগল দেখাচ্ছে মোটামুটি 800-900-র মধ্যে লাগে। ভোরের রাস্তা, এখনও হেডলাইট অফ হয়নি অনেক গাড়ির। ভালো লাগে এই সময়গুলো না ঘুরতে, জীবনে এই মুহূর্তগুলো তো আর আসে না। তো আমি বলবো ড্রাইভিং ইজ অলওয়েজ মাই ফেভারিট থিং, বাট এই সময় বেরোনোর একটা আলাদা মজা আছে। এই সব জিনিসগুলো সত্যি কথা বলতে খুব আনন্দদায়ক। এই যে জার্নি করব, ডেস্টিনেশনের থেকেও জার্নি কিন্তু অলওয়েজ ফেভারিট, এটা আমার কথা নয়, অনেকেই বলেছে, তো আমি সেই কথাটাই ধরে বললাম। আমার তো ভীষণ এক্সাইটিং লাগছে, খুব উত্তেজিত হয়ে রয়েছি। কতক্ষণে মানে বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে জাস্ট
লং ড্রাইভের মতন চলে যাব। আর শিলিগুড়ি কতক্ষণে পৌঁছচ্ছি, টাইমিং এদিক ওদিক হয় কি না, আমাদের আগেও 2-3টে ব্লগ আছে, কলকাতা টু দার্জিলিং সার্চ করলে পাওয়া যায়, এখনও প্রায় 3-4 বছর আগেকার। তো সেই এক্সপিরিয়েন্সটাও আছে, তার আগেকারও কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো ভিডিও ক্যাপচার করিনি যদিও। চলো, এক্সপিরিয়েন্সের সঙ্গে আর তার সঙ্গে কনফিডেন্স, এই দুটো থাকলে বাঙালি কিন্তু বিশ্বজয় করতে পারে। আর এবারের গন্তব্য রেনল্ড ট্রাইবার যাচ্ছে কিন্তু মোটামুটি 13,000 ফুট উচ্চতায়, সেটা হচ্ছে জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্ট, আর তারপরে যাওয়া হবে নাথাং ভ্যালি। সব কিছুই কিন্তু সবার উইশেস দরকার এই জার্নিটা সাকসেসফুল করতে গেলে। আমি বলবো আমার দর্শকদের কাছ থেকেও আমার কনফিডেন্স দরকার, সেটা না হলে কিন্তু আমি পারবো না, আমার গাড়িও পারবে না। একদম তাই, তোমরা সাথে আছো, আমাদের পাশে আছো, এরকম ভাবেই আমাদের সাথে থেকো, এটাই বলবো। আর আমরা আরো এন্থু পাই মানে তোমাদের কাছে নতুন নতুন ব্লগ তুলে ধরার জন্য। তার সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলার স্টোরি। পেট্রোল ভরে নেওয়া যেটা বরাবর আমি রেকমেন্ড করি, আর হাওয়াটা একটু বেশি রাখা, যেন বেশি, যেহেতু লোক আছে 7 জন রেকমেন্ডেড আমাদের গাড়ির মধ্যে, কিন্তু 6 জন আছি, তার জন্য হাওয়া আমি 35 রেকমেন্ডেড, আমি 38 রাখবো। আর গাড়ি রেডি আছে, পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নেওয়া হচ্ছে অটো কাটে। মোটামুটি ফুল ট্যাঙ্ক করে নেওয়া হলো, 3,000 টাকা তেল ভরা হয়েছে, তারপরে জোর করে কিছুটা আর কি টপ আপ দিয়ে ভরা হয়েছে, যেহেতু আমার টার্গেট হচ্ছে মোড়গ্রামের পেট্রোল পাম্প বিপি যেটা আছে, মোড়গ্রামটা ক্রস করে বিপি পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্পটা বরাবর আমরা তেল ভরি। তো আশা করছি এখনও ওর মান ঠিকই আছে, যদিও আগে E20 পেট্রোল ছিল না, এখন E20 পেট্রোল ভরাচ্ছি। এয়ারপোর্ট এসে গেলাম, এয়ারপোর্ট থেকে আমরা ডান দিক নেব, তারপরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বাঁ দিক নেব, তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরা হবে। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু স্পিড লিমিটটা মেনটেন করতে হচ্ছে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম, ইউটার্ন বলছে কেন? একটু আগেও কিন্তু গুগল যেটা দেখাচ্ছিল, আবার মানে মিসগাইডিং করা যাকে বলা হয়, নিজেকে একটু সেন্স রাখতে হবে, সেটা দেখাচ্ছে বারাসাত দিয়ে যাওয়ার কথা, যেহেতু এখন সকালের দিক, কিন্তু আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা নিলাম, যেহেতু ওটাই বেশিরভাগ সময়তে রেকমেন্ডেড এখন। আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ডাইরেক্ট পড়তে পারবো। তো যাই হোক, কিছু সময় নিজে হতে ডিসিশন নেওয়াটাও কিন্তু একটা বেটার থিং। এই রাস্তাটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকছে, তো এখন কিছুটা নির্মীয়মান বলা যেতে পারে। তো এই পাশ দিয়ে ডাইরেক্ট না ঢুকে আমি আরেকটু এগিয়ে গিয়ে ওই পাশ থেকে ইউ টার্ন নিয়ে ঢুকবো, কেননা গাড়িগুলো বেরোচ্ছে কল্যাণী থেকে, যেগুলো আসছে এই জায়গাটায় ইউ টার্ন নিয়ে ঢুকতে হবে। আর এই ট্যাঙ্কারগুলোর কাছ থেকে সবসময়তেই দূরে থাকা ভালো, কেননা এরা বডি ব্যালেন্স রাখতে পারে না। এই যে ইউ টার্নটা নিলাম, এখান থেকে সোজা গিয়ে একটুখানি প্রায় 100 মিটার মতো গিয়ে এই লেফট টার্ন, আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়ে এইভাবেই ধরতে হচ্ছে, এরপরে কি হবে না হবে জানি না। তো এই কানেক্টিং রাস্তাটা ধরতে হচ্ছে, তারপরে তো পারফেক্ট রোড, জাস্ট ড্রাইভার্স প্যারাডাইস আমি বলবো। জায়গাটা যেহেতু এখনো নির্মীয়মান, সেই জন্যে অনেক জায়গায় মানে লেফটে স্লাইড করতে হচ্ছে অথবা রাইটে স্লাইড করতে হচ্ছে, তারপরে তো একদম পুরোপুরি তৈরি। এই জায়গায় কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে জ্যাম হচ্ছে, এই যে ক্রসিংটা যেটা আর কি বিরাটি থেকে এসে কানেক্ট করছে রোডটা, তো এই জায়গাটা কিন্তু এই মুহূর্তেও বেশ সকালের দিকেও কিন্তু বেশ জ্যামের মতো আছে, তারপরে ফাঁকা পাবো সে আমিও জানি, বাট এই জায়গাটা কিন্তু যথা শীঘ্র সম্ভব পুরোটা নির্মীয়মান হয়ে যাওয়া উচিত। মানে ওপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে সেটা কানেক্টিং হয়ে গেলে এই জিনিসগুলো হবে না। কল্যাণী এক্সপ্রেসওয়েতে অ্যাপ্রোচিং রোড কিন্তু খুব একটা ভালো আমি বলবো না, যথেষ্ট মানে খারাপ রাস্তা যাকে বলা যায়, রীতিমতো ভাইব্রেট করছে সবকটা গাড়ি, পিচ করা বাকি আছে এখনো। এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিরাটির যে কানেক্টিং রোডটা আসছে সেটাও ক্রস করে গেলাম, তারপরেও এই ধুলো অকল্পনীয়। প্রায় বলতে গেলে এখনো পর্যন্ত 2 কিলোমিটার চালিয়ে চলে এলাম, এই অবস্থা। আশা
আশা করছি এবার ভালো রাস্তায় উঠছি। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে আমার সামনে অনেকক্ষণ ধরে দেখছি এই পুলিশ লেখা গাড়িটা, স্করপিওটা, কিন্তু রীতিমতো 80-র মধ্যেই চালাচ্ছি। এই নয় যে হুশ করে বেরিয়ে গেল। অনেক সময় আমরা দেখে অভ্যস্ত যে পুলিশের গাড়ি অফ ডিউটিতে থাকলেও মানে টেনে বেরিয়ে যায়, সেই জিনিসটা কিন্তু করছে না। কন্টিনিউয়াসলি একই স্পিড মেনটেন করে উইদিন 80-র মধ্যেই চালাচ্ছে। আমি চালাচ্ছি 70, আমার সঙ্গে সঙ্গেই চলছে, তার মানে 70 আমি ক্যালকুলেশন করতে পারি। ভালো লাগলো দেখে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু রীতিমতো সার্কাস করে চালাতে হচ্ছে। কেন এই রকম রাস্তায় আমাকে চালাতে হচ্ছে এখন 50? একটু আগেই কিছু জায়গায় দেখলাম 80। এবার স্বাভাবিকভাবে আমি ধরে নিতে পারি আমি 80-র মধ্যে চালাবো। কিছু দূর এগিয়ে এই ব্যারাকপুরের ঠিক একটু আগে 50 হয়ে গেল। তার মানে সেটা আমাকে খেয়াল রাখতে হবে, 50-এর নিচে রাখতে হবে। তো এক মারাত্মক পরিস্থিতি। মানে আমি তো বলবো আমার কাছে এটা সার্কাস করা, মানে তাছাড়া কিছু না। এরকম একটা রাস্তায় অনেকে ভেবে নিল এই যে 50 লেখা, একটু আগেই দেখলাম আবার 80 দিয়ে আপডেট করা হয়েছে। তাহলে কোনটা আমি ধরবো? 5th গিয়ারে 50-এ চালাবো না 80-র মধ্যে চালাবো? যাই হোক, এই সবের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। অ্যাজ অফ নাও কল্যাণী এক্সপ্রেসওয়ের এই টোলটা কিন্তু এখনো চালু হয়নি। তো দেখে ভালো লাগলো। যাই হোক, মানে পুরোটা কমপ্লিট হলে তবেই চালু হবে। যে প্রথম 4 কিলোমিটার মতো খারাপ স্ট্রেচ আছে, তো সেটা আমার মনে হয় কমপ্লিট হলে তবেই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়তো এই টোলটা তারপর চালু হবে। গুগল বলছে আর 850 মিটারের মধ্যে আমাকে লেফটে স্লাইড করতে হবে। তো কাপা মোড় এসে গেছে। তো এইখান থেকে স্লাইড লেফট করে আমাকে তলা দিয়ে বেরোতে হবে ডান দিকে। এই জায়গাটায় অবশ্যই গুগলের হেল্প হলো, না হলে পরে কিন্তু অসুবিধে হয়ে যেতে পারে, ঝট করে সামনে বেরিয়ে যেতে পারে গাড়ি। আমি লেফট নিচ্ছি, এটা কাঁচরাপাড়া বাঁদিকে, ডান দিকে হচ্ছে বড় জাগুলি, মানে যেতে হবে 10 কিলোমিটার বড় জাগুলি। ডান দিক নেব আমরা। আপাতত আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যে পার্টনারশিপ সেটা শেষ হলো আধ ঘন্টার মধ্যেই। এখন ডান দিক নিচ্ছি। এই রাস্তাটাই কিন্তু বারাসাতের বড় জাগুলিতে মিট করছে, সেখান থেকে চাকদা, তারপরে রানাঘাট, তারপরে কৃষ্ণনগর। তো আশা করছি এবার আর স্পিড লিমিটের কোনো সমস্যা থাকবে না। বারাসাতের থেকে বড়জাগুলি পর্যন্ত যে খারাপ স্ট্রেচটা এখনো যেটা নির্মীয়মান, সেটা কিন্তু যথেষ্ট মানে এবড়ো খেবড়ো অবস্থাতেই আছে। কাপা মোড় থেকে ডান দিক নিলাম, সোজা যাচ্ছি বড়জাগুলি। বড়জাগুলি পর্যন্ত এটা কিন্তু ওভারটেকিং করতে হচ্ছে এবং রাস্তাতে যথেষ্ট ট্রাক ফাক সব কিছুই আছে। সকালের দিকেও বেশ গা ঘেঁষে ঘেঁষেই যাচ্ছে। আর আস্তে চালালে তো চলবে না, সময়েরও একটা ব্যাপার আছে। মোটামুটি জোরে তো চালাতেই হচ্ছে, 65-70 এই রাস্তাতেও চালাতে হচ্ছে। ব্রেকফাস্ট করতে দেরি হবে, তো এখন ওই ছোলা, বাদাম আর কিশমিশ আছে, তো এই খেয়ে নিচ্ছি যতটুকু আর কি, মানে যে ধরনের খাবারগুলো লং ড্রাইভে খাওয়া উচিত। আর অবশ্যই আমি কোল্ড ড্রিঙ্কস রেকমেন্ড করবো না। দেখতে দেখতে কিন্তু বড় জাগুলি এসে গেল, একটুখানি বাকি আছে। হরিণঘাটাটা জাস্ট ক্রস করলাম, বড় জাগুলি এসে গেল। বড় জাগুলি থেকে এবার বাঁদিক নিচ্ছি। 600 মিটারসের মধ্যেই গুগল বলছে বাঁদিক নিতে হবে, অর্থাৎ একটুখানি চালালেই চাকদা আসবে। মানে আমরা বারাসাতটা কিন্তু স্কিপ করলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এখন যেরকম লোকে যাচ্ছে সেরকমভাবেই গেলাম। এই ব্রিজের ফ্লাইওভারের তলাটা থেকে দিয়ে আর কি আমাকে ক্রস করতে হলো না, বাঁদিক নিলাম। বাঁদিকে কানেক্ট হবে রাস্তাটা। আর এখানে কোনো স্পিডের বাধা নিষেধ নেই। যাই হোক, ভালো লাগছে।
টোলটা এখনো সেভাবে তৈরি হয়নি কিন্তু। আবার কি হলো? টোল তো দিওনি আবার। গয়েশপুর টোল প্লাজা। টাকা কাটলো? হ্যাঁ। এতক্ষণে কিন্তু নিঃশ্বাস নিয়ে গাড়ি চালাতে পারছি, বলতে গেলে গাড়ি ভালো চলছে, প্লাস আমিও শান্তি পাচ্ছি। রাস্তার অবস্থা ভালো, বেশ ফাঁকা, আর স্পিড লিমিট নেই। তো এই জায়গাটাই আর চেনা যাচ্ছে না, এত সুন্দর লাগছে যে চাকদা, সেই ধুলো বালি কিচ্ছু নেই। এই জায়গাটা যেখানে তোমার, তুমি আর আমি বলছিলাম কোভিডের মাস্ক পরেও কিছু হবে না, এত ধুলো। এই ব্যারিকেডের চক্করেই কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। মানে ফাঁকা রাস্তায় কোথাও কোথাও দূর থেকে দেখেই অনেক আগে ব্রেক মারতে হচ্ছে। কিসের জন্যে কেন বুঝি না সত্যি। স্পিড কন্ট্রোল করার জন্য বলা হচ্ছে, বাট এই ব্যারিকেড কিন্তু যথেষ্ট বিপজ্জনক। জাস্ট হ্যাটস অফ টু দ্য অথরিটি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি। NH12 কিন্তু অনেকক্ষণ ধরে চালাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। কোনো স্পিড লিমিট নেই, ফাঁকা রাস্তা, উইকডেজেও ফাঁকা, দারুণ লাগছে, দারুণ দারুণ, বলার নেই কিছু। উত্তরবঙ্গ অনেক কাছে হয়ে গেছে বলতে গেলে। ড্রাইভিং করে উইথ কনফিডেন্স আমরা পাহাড়ে বা জঙ্গলে, ডুয়ার্সে যে কোনো জায়গায় যেতে পারি আজকে। প্রায় কৃষ্ণনগর এসে গেল NH12-এ। আমাদের বাঁদিকে ঘুরতে হবে, রাস্তাটা ঘুরে যাচ্ছে বাঁদিকে, আর কৃষ্ণনগর সিটিতে ঢুকছে সোজা গেলে। কৃষ্ণনগর ক্রস করার পরেই এই যে আন্ডারপাসটা করেছে, এখানে কিন্তু বর্ষাকালে বেশ জল দাঁড়ায়, মানে অল্প হলেও বেশ জল দাঁড়ায়। তো এই জায়গাটা বর্ষাকালে একটু সতর্ক হয়ে চালানোই ভালো। দুর্দান্ত রাস্তা, জাস্ট দুর্দান্ত। গাড়ি 111, 15 চলছে, বোঝাই যাচ্ছে না। কিছু কিছু জায়গায় টেনে নিচ্ছি, আবার আস্তে করে দিচ্ছি। হাইওয়ে থেকে জাস্ট আমাদের একটুখানি ইউটার্ন নিয়ে উল্টো দিকে আসতে হলো। এসে কৃষ্ণনগরটা ক্রস করার পরে এই যে হোটেলটা পেয়েছি, এটা নিরামিষ লেখা আছে, সম্পূর্ণ নিরামিষ। আমরা যদিও এখন লুচি তরকারি খাবো, মা দুর্গার রান্নাঘর, 100% ভেজ। তো হাইওয়ে থেকে জাস্ট এলাম, নামিয়ে নিলাম গাড়িটা, নামিয়ে এখানে ওদের নামালাম আর গাড়িটা ছামায় রাখলাম। তো মোটামুটি ভালো জায়গা আশা করছি। এখন বেজেছে ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি। কৃষ্ণনগর অলরেডি ক্রস করে চলে এসেছি। জায়গাটা কিন্তু মোটের ওপর ভালো বলা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন। বসার জায়গাও ভালো আছে, টয়লেটও আছে। মা দুর্গার রান্নাঘরের পিছনের দিকে কিন্তু সুন্দর বসার জায়গা আছে, যেখানে গ্রাম্য পরিবেশ। এই পুকুর আছে, পিওর গ্রাম্য পরিবেশ যাকে বলে। খুব সুন্দর জায়গাটা কিন্তু। আর এটা একটা আশ্রম টাইপের, মানে নিবাস, থাকার জায়গা। এটা কিন্তু গাওয়া ঘিয়ে ভাজা হয়েছে, যথেষ্ট বড় বড় সাইজের পুরি দেওয়া হয়েছে। এখানকার যে খাটাল দেখালাম, সেই গরুর দুধেরই রসগোল্লা, দই এবং সাথে চানা ডাল দেওয়া হয়েছে। তোমার কেমন লাগছে বলো? এক কথায় অসাধারণ, অসাধারণ লাগছে। মানে এত সফট এই লুচিটা, মানে এক হাত দিয়ে কি সুন্দর ছেড়ে ফেলতে পারছে, এত আর ঘিয়ের গন্ধ হচ্ছে অপূর্ব। আর ছোলার যে মটরের যে ডালটাও দিয়েছে, খুবই সুন্দর। জাস্ট ব্রেকফাস্ট সেরে অনেকটা এগিয়ে এসেছি, কৃষ্ণনগর থেকে অনেকখানি এগিয়ে গেছি। জায়গাটা ঠিক বুঝতে পারছি না, বাট রাস্তা মাখন, জাস্ট দুর্দান্ত লাগছে রাস্তা। এখন কিছুটা মাইলেজটা স্যাক্রিফাইস করছি, রাস্তা খুব ফাঁকা আছে, যার জন্য আমি টেনে নিচ্ছি। এই সময়তে কিন্তু কিছুটা হলেও মাইলেজ আমার কম পাবো। আমি জানি আমার গাড়ি 96, 95, 100-তে চলছে, সেক্ষেত্রে মাইলেজ
প্রায় 10-এর নিচে থাকবে। এই সময় আমি মাইলেজটা স্যাক্রিফাইস করছি, এরপরে আবার যখন চান্স পাবো মাইলেজ তুলে নেব। হাইওয়েতে কিন্তু এই ক্যালকুলেশনগুলো বলতে গেলে অন স্পট করতে হয়। আজকে যেরকম 560 কিলোমিটারের মতো জার্নি হবে মোস্ট প্রবাবলি, তো সকলকেই এনার্জেটিক থাকতে হবে আর প্রপারলি হাইড্রেট থাকতে হবে, আর পারলে চুইংগাম কিন্তু অবশ্যই রাখা উচিত। এখন এই মুহূর্তে কিন্তু আমরা আছি বেতুয়া ডহরি। বেতুয়া ডহরির ক্রসিং এসছে, প্রচুর টোটো হাইওয়েতে, বেশ মোটামুটি 1 কিলোমিটার আগে থেকে দেখছি, আশা করছি এর কিছুক্ষণ পরেও থাকবে, আর টোটো পুরো মাঝখানে। তবে এই হচ্ছে দৃশ্য যেখানে টোটো চলে রাস্তার মাঝখানে আর গাড়িকে যেতে হয় পিছন দিকে টোটোর। কতটা কনফিডেন্স লেভেল তাদের ভেবে দেখুন যে মাঝখানে উঠে এসছে রাস্তায়। এলাম নবগ্রাম, বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, আমরা যাব সোজা। আর এই জায়গাটায় ট্রাফিক মুভমেন্ট একটু স্লো। অনেকক্ষণ বাদে একটা ডাইভারশন পেলাম, আর সেই ডাইভারশনে ট্রাকের একটা জ্যাম। এখনো সম্প্রসারণের কাজ চলছে। এই একটা টোল এলো যেটার নাম শিব কৃষ্ণনগর বহরমপুর টোল। উল্টো দিক দিয়ে এখানে আবার আরেক রকম দেখছি, উল্টো দিক দিয়েও গাড়ি ফাড়ি আসছে। হ্যাঁ, এই হাইওয়ে বোধহয় কাজ চলছে। আরেকটা রাস্তা কোথায়? নেই, ওই যে বালি বালি ছড়িয়ে শেষ দিয়েছে। হয়ে গেছে। এগিয়ে দিতে বলছে তো। চলে যেতে বললো? ও, আমাকে বোধহয় চলে যেতে হবে। আমরা এবারে তো যাচ্ছি ডালখোলা শিলিগুড়ি ধরবো, মানে ডালখোলা দিয়ে। কিন্তু আরেকটা অন্যতম ভালো রাস্তা হলো, সেটা হচ্ছে বোতলবাড়ি ধানতলা। ওই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, এখনও ভালো মেনটেন করে রাখা হয়েছে। ওটা বেঙ্গল টু বেঙ্গল রোডও বলা হয়, অনেকে দিনের বেলায় রাস্তাটা ধরে। দেখি ফারাক্কা ব্রিজের ওপর মানে যে জ্যামটা থাকে, সেই বিখ্যাত জ্যাম, আমি আর ওয়ার্ডটা ইউজ করলাম না কি জ্যাম, সেই জ্যাম আজকে আছে কিনা দেখি। আজকে কিন্তু উইকডেজ, যতবারই গেছি আমরা কিন্তু জ্যামটা পাইনি। হ্যাঁ মানে আমরা বেরিয়ে যেতে পারি, আমাদের লাখটা হ্যাঁ। ল্যান্ড অফ ব্যারিকেডস, ওয়েলকাম টু বেঙ্গল। আমরা এখন ঢুকে গেছি পলাশী, আর পলাশীর সেই ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক গেট, যে আমবাগানে আর কি যুদ্ধটা হয়েছিল সেখানে স্মারক হিসেবে এই গেটটা করা হয়েছে। এই গেটটা আসছে, দেখতে পাবেন আপনারা। আর উল্টো দিক দিয়ে গাড়িগুলো কিন্তু আসছে, অর্থাৎ যে যেরকম পাচ্ছে যাতায়াত করে এখানে। পলাশী স্মৃতিসৌধ, পলাশী স্মৃতিসৌধ আমার বাঁদিকে গেল। এখন জাস্ট এসে পৌঁছালাম মুর্শিদাবাদ বেলডাঙ্গা, আর সামনেটা হচ্ছে এইরকম মানে ডাইভারশন অনেকগুলি আছে, অনেকগুলি ডাইভারশন আছে। তো এখানেও কিন্তু কাজ চলছে, হাইওয়ে সম্প্রসারণের কাজ চলছে, অনেকখানি হয়ে গেছে যদিও। অনেকক্ষণ বাদে জ্যামে পড়লাম। সুভাষিস কো ড্রাইভার সিটে বসে আছে, ও হেল্প করছে, আর আমিও চালাচ্ছি। জাস্ট নেক্সট আসছে মোরগ্রাম কিছুক্ষণের মধ্যেই, যেটাকে বলা যেতে পারে কিন্তু আমরা হাফ পথ কভার করে দিচ্ছি, বলা যেতে পারে মানে কিছুটা হলেও। ফারাক্কা ক্রস করলে অবশ্যই তখন আবার লাঞ্চের ব্যাপারটা থাকবে, মালদা বাইপাস ক্রস করে। মনে একটু উৎসাহ লাগে আর কি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মোরগ্রাম আসছে। সামনে আসছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা,
235, মালদা ডালখোলা 261, বহরমপুর 7 কিলোমিটার। এটা কিন্তু বহরমপুর টাউনে বাঁদিক ঢুকছে, আর এটা বহরমপুর বাইপাস। আগে ছিল না, এখন হয়ে গেছে, মানে রিসেন্ট হয়েছে তা নয়, অনেক বছরই হয়েছে। আমি তো লাস্ট 2022-এ এখান দিয়ে গেছি, তখন এই বাঁদিকের রাস্তাটা বহরমপুরের ভেতর দিয়ে যেতে হয়েছিল। তো এটা কিন্তু ভালো হয়েছে একদিক দিয়ে বলতে গেলে, যে বহরমপুর বাইপাস চালু হয়ে গেছে আমার কাছে অন্তত। আমি অনেকদিন বাদে এখানে গাড়ি চালাচ্ছি। আর রাতের দিকে এখানে আবার একটা ট্রাকের জ্যাম হয়, তখন আবার ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হয়। বহরমপুর বাইপাস খুব সুন্দর লাগছে চালাতে, সত্যিই ভালো লাগছে। এক্সেপশন কিছু জায়গা তো আছেই, যেমন রাস্তায় প্যাচ আপ করা হয়েছে। আমরা বেরোচ্ছি বাঁদিক ধরে, রাস্তাটা একটু ঘুরছে আর কি। এই বহরমপুর বাইপাস শেষ হওয়ার পরে আবার আমাদের ইন্ডিকেট করছে NH-12-এর ওপরেই ফারাক্কা, মালদা, ডালখোলা। তো এবার রাস্তাটা স্ট্রেট হলো, মানে একটা টার্নিং এলো। আমাদের লক্ষ্য হলো মোড়গ্রাম BP পেট্রোল পাম্পে আবার সেকেন্ড পেট্রোল ভরাটা ভরে নেব। যদিও তখন অনেকটা ট্যাঙ্ক ভর্তিই থাকবে, তবু যতটা ঢুকিয়ে নেব। আর আরেকটা জিনিস হচ্ছে, কিছু জায়গায় যেরকম আমি মাইলেজ কম্প্রোমাইজ করলাম, সেখানে আমার 15.7 এখন দেখাচ্ছে এসি অন করে। তো সেটা কিন্তু অটোমেটিক্যালি কমবে, জানা কথা। মানে এসি অফ করে এতটা জার্নি করা যায় না শীতকাল হলেও। টেম্পারেচারটা অটো ক্লাইমেট অথবা নিজে অ্যাডজাস্ট করে নিয়ে চালাতে হবে। রাস্তা তো খুবই ভালো পাচ্ছি এখনো। এখন যদি আমি 60 বা 70-এ কন্টিনিউয়াস স্পিডে চালাতাম, তাহলে কিন্তু আমার কাছে 18-19 মাইলেজ আমি তুলতে পারতাম, কিন্তু এটা অসম্ভব প্রায় হাইওয়েতে। বাইপাসগুলো হওয়াতে মানুষের কিন্তু অনেক সুবিধে হয়েছে উত্তরবঙ্গ জার্নি করার ক্ষেত্রে। আগে একটা দুটো বাইপাস ছিল, এখন কিন্তু অনেকগুলো বাইপাস। যেরকম বহরমপুর বাইপাস দেখলাম, মালদা বাইপাস, রায়গঞ্জ বাইপাস, ইসলামপুর বাইপাস, অনেকগুলো বাইপাস হয়ে গেছে, যার জন্যে প্রচুর সুবিধে হচ্ছে মানুষের। আমরা কিন্তু মোড়গ্রাম ক্রস করছি। এই বাঁদিকে রামপুরহাট, পানাগড়, এই সবগুলো যারা যায় এদিক থেকে তারা বাঁদিক ধরে। আবার অনেকে, আগেও আমি এই রাস্তা দিয়ে এসেছি, রাস্তাটা খারাপ ছিল, এখন শুনছি ভালো হয়ে গেছে। এই বাঁদিক দিয়ে এসে মানে মোড়গ্রাম দিয়ে কানেক্ট করতাম আগে। তো ওই রাস্তাটা মোটামুটি খুব একটা ভালো নয় এখনও বলবো, কেননা খুব সরু রাস্তা, আর রাস্তার মধ্যে মানে ছাগল ফাগল চলে আসে। যাই হোক, হাইওয়ে কিন্তু সে তুলনায় এই দিক থেকে আগে রাস্তা যখন খারাপ ছিল, তখন আমরা ওই দিক দিয়ে আসতাম মোড়গ্রাম দিয়ে। ভারত পেট্রোলিয়াম মোড়গ্রাম। এখন জাস্ট মোড়গ্রামের BP পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম, সঙ্গে গাড়িটাও একটু রেস্ট নিচ্ছে। আর এখানে কিন্তু লেডিস জেন্টস টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর পাশেই একটা ধাবা হয়েছে দেখছি। বরাবরই আমরা এই পাম্পটা প্রিফার করি, তো এখানে কিন্তু গাড়িও রেস্ট পায়, প্লাস আমরা রেস্ট পাচ্ছি। এখন জাস্ট জঙ্গিপুরের ঢুকে গিয়ে, মানে জঙ্গিপুরের ওপর দিয়েই যাচ্ছি, জঙ্গিপুরের একটা মোড়, তো এইখানটায় দেখছি আবার জ্যাম হয়েছে। আমরা টুয়ার্ডস ফারাক্কা যাচ্ছি। এইটা হচ্ছে জঙ্গিপুর সিগন্যাল। জঙ্গিপুরটা কিন্তু মুর্শিদাবাদের মধ্যেই পড়ে। মোড়গ্রামে তো পেট্রোল ফিল আপ করে নিলাম পুরোটা। মালদা বাইপাস 46 কিলোমিটার। এখানে কিন্তু দেখে শুনে চালানোই ভালো, আমার যেটা মনে হচ্ছে। লোকজন যাচ্ছে আসছে, মানে গাড়িকে দেখে যেতে হবে, মানুষজনকে। মানুষ গাড়ি দেখে যাবে না, মাঝখান দিয়ে যাচ্ছে, উল্টো দিক দিয়ে বাইক গাড়ি সবই আসছে। আঞ্চলিক যদিও কিছু করার নেই, সব কিছুই তো মানিয়ে চলতে হবে। ফারাক্কা যাওয়ার পথে পথ বলতে আর কিছু নেই, গরু বাছুর গাড়ি সব একসাথেই যাচ্ছে। কিন্তু যেটা দেখানোর, আমার কিন্তু এই আয়রন ব্রিজটা দারুণ লাগে। অনেক পুরনো হয়ে গেল বলতে বলতে, অনেক বছর হয়ে গেল, প্রায় 6-7 বছর, কিন্তু অপূর্ব লাগে এখান দিয়ে চালাতে, জাস্ট দুর্দান্ত। ফারাক্কা যাওয়ার আগে যে আয়রন ব্রিজটা আছে, ফারাক্কার হাইওয়েটাও কিন্তু খুব সুন্দর, বেশ অনেকটা উপর দিয়ে নিচে মাঠগুলো দেখা যাচ্ছে, রীতিমতো 3-4 তলা বাড়ির উপর দিয়ে গেলে যেরকম লাগে সেরকম। এটা কিন্তু মাটি ফেলে করা হয়েছে, কোনো ফ্লাইওভার নয়।
ট্রাকটা কিন্তু পুরো বাঁ দিকে হেলে আছে, সুতরাং বেরোতে গেলে আমাকে ঠাকুরের নাম নিয়ে যখন তোমার রিলে করবে এটা আস্তে আস্তে। আমার জাস্ট ডান দিকে কিন্তু নতুন ব্রিজটা বাইপাস করে বেরোচ্ছে। আর এই ফারাক্কার ব্রিজের ঠিক আগে যেখানটা একটুখানি মানে ট্রাফিক কনজেশন থাকে, নতুন ব্রিজটা আর কয়েকদিন বাদে চালু হয়ে যাবে যতটুকু শুনেছি আর কি, তখন কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে। কেননা ফারাক্কা ইটসেলফ একটা ইতিহাস, আর তার নতুন ব্রিজের সংযোজন, অর্থাৎ ফারাক্কা ব্রিজের তো বয়স হয়েছে, তার সঙ্গে সঙ্গে মেনটেনেন্সও করতে হচ্ছে, ব্রিজ সেরকম চওড়াও নয়। এখানে কিন্তু অনেক খাবারের দোকানও আছে ফারাক্কার আগে। আর এই ফারাক্কা ব্যারেজ শুরু হচ্ছে উইদিন 100 মিটার্স। ডান দিক বাঁ দিক কিছু করতে হলো না, দাঁড়াতেও হলো না, বাট স্লো মুভিং ট্রাফিক। আমরা আবার লাকি। হ্যাঁ হ্যাঁ, এবারেও আমরা লাকি, কিন্তু এবারেতেও টাইম এখন Thanks 1:30। আমরা সত্যি সত্যি লাকি বলা যেতে পারে। সত্যি তাই। আর ফারাক্কার ব্যারেজ কটা পিলার আছে কেউ যদি জানেন একটু জানাবেন, কিন্তু আমি জানি না কটা পিলার আছে, এখন গুনে দেখতে হবে বা লেখা দেখতে হবে, এখনো পর্যন্ত পাইনি। নিউ ব্রিজ আমার ডান দিকে তৈরি হচ্ছে, আর কদিন বাদে ওপেনও হবে শুনেছি। জাস্ট ক্রস করলাম ফারাক্কা রায়গঞ্জ টোল, তো আমার গোপ্রোর ব্যাটারিটা সেই মুহূর্তে বন্ধ হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো, আমার খেয়াল ছিল না। সেকেন্ড ব্যাটারিটা চেঞ্জ করলাম, তো তার জন্য দুঃখিত, একটা টোল আমি দেখাতে পারলাম না। তো কালিয়াচকের পুরো একদম মিডল দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ডান দিক বাঁ দিকে অনেক প্রাণী পশু মানুষ সবই আছে, সতর্ক হয়ে চালাবেন এটাই বলবো। সেই বিখ্যাত কালিয়াচক, যেখানে সব দিক দিয়েই সব দিকে ট্রাফিক চলে, স্প্লেন্ডারের মতো সাবধানে চালানোই ভালো এখানে। কালিয়াচক কিন্তু ট্রাফিক কনজেশন থেকে শুরু করে সব কিছুর জন্যই বিখ্যাত। বাপরে বাপ, এই লাফাচ্ছে, একদম আমরা একদম লাফাচ্ছে একদম পাঁচিল টপকে। মানুষ যাওয়ার জায়গা আছে, কিন্তু ওকে পাঁচিলটাই টপকাতে হবে। কালিয়াচক দিয়ে যাচ্ছি, আবার নেক্সট দেখাচ্ছি মালদা বাইপাস। আমরা কিন্তু মালদা বাইপাস ধরবো, ডান দিক নিতে হবে, আর মালদা টাউন ঢুকে যাচ্ছে সোজা। আমি রাইট ইন্ডিকেটর দিচ্ছি, টাউন ঢুকে যাচ্ছে বাঁ দিক দিয়ে, আর আমরা ধরে নিলাম বাইপাস, অর্থাৎ ডান দিকে চলে যাচ্ছি। অর্থাৎ শহরের মধ্যে দিয়ে গেলে যে জ্যামটা আগে লোককে পোয়াতে হতো, সেটা কিন্তু এই বাইপাস হওয়ার পর থেকে অনেক সুবিধে হয়ে গেছে। বাইপাস অনেক দিন হয়েছে যদিও, মানে অনেক বছর হয়ে গেল, তবে কন্ডিশন দেখছি ভালোই আছে এখনো। পারদেশি ধাবা মালদা বাইপাস, সুন্দর জায়গা, যেটা আমার ভালো লাগে। পরিবেশ পরিচ্ছন্নতা এবং খাবার দাবার সব কিছু। আজও কিন্তু এখানে 99 টাকা বা 100 টাকায় সেই ভেজ থালি প্রচুর মেনু দিয়ে পাওয়া যায়, অকল্পনীয় জাস্ট। আর এর এখন অনেকগুলি এক্সটেনশন তৈরি করা হয়েছে, পার্কিং স্পেস আলাদা করে করা হয়েছে। সত্যি কথা বলতে মালদার বাইপাসের ওপর পারদেশি ধাবা কিন্তু নিজস্বতা আছে একটা। ফল সিলিং, অনেকগুলি সেকশন আলাদা করে, বেশি লোক হলে তাদের বসানো যাবে। জাস্ট আমি কল্পনা করতে পারছি না এটা একটি ধাবা। যতবারই আসি ততবারই দেখি একটু একটু করে জায়গাটার কিন্তু উন্নতি হচ্ছে। পারদেশি ধাবা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে গেছে, আর অনেকগুলি এক্সটেনশন উইং তৈরি করা হয়েছে। আমাদের খাবার এসে গেছে, খুব সুন্দর ভেজ থালি
এটা কিন্তু সেই 99 টাকা ছিল, 99 টাকা বা 100 টাকা কিন্তু এখনও রয়ে গেছে। এই এতগুলো পদ দেওয়া হয়েছে, জাস্ট অকল্পনীয়। আপনারা এলে কিন্তু এই অবশ্যই, আমি যারা গাড়িতে আসে তারা অবশ্যই এটা পোস্ত। মালদার পারদেশি ধাবাতেই খাওয়া দাওয়া করে। কি কি আছে তুমি একটু বলে দাও হ্যাঁ, তাহলে। এটা পোস্ত আছে ঝিঙে আলু দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা আলুর দম দিয়েছে ফুলকপি দিয়ে। আচ্ছা। এটা ডাল আছে, আর এটা একটা শুক্তো মতন আছে। হুম। আচ্ছা, আর এটা একটা ভেজিটেবলস দিয়েছে, এটা আলু ঝুড়ো আলু ভাজা দিয়েছে, রসগোল্লা, দই, চাটনি, আর এটা সামথিং কিছু একটা বুঝতে পারছি না, না খেলে পনির 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 এটা স্যালাড দিয়েছে। অসাধারণ। এগুলোই এক্সটেনশন তৈরি করেছে ওরা, বসার জায়গা অনেকগুলি করেছে, সেগুলি কিন্তু এখানে আছে। বাইপাসটা বলতে গেলে এই যে রায়গঞ্জে আগে আমাদের শহরের মধ্যে দিয়ে ঢুকে যেতে হতো, তো এখন তো টোল আসছে। এরপরে যখন রায়গঞ্জ ঢুকবে তখন আমাদের শহরের মধ্যে দিয়ে যেতে হতো, অনেক টাইম লাগতো। এখন কিন্তু বাইপাস হয়ে গেছে, রায়গঞ্জ বাইপাস। অনেক দিন হয়েছে, যেটা প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল, কিন্তু এর জন্য সুবিধা কিন্তু অনেক বেড়ে গেছে, যার জন্য টাইম কনজিউমিং নেই আর বলতে গেলেই চলে। আমি নিজেই একসময় সাপোর্ট করতাম রায়গঞ্জে নাইট স্টে, কেননা তখন এই বাইপাসগুলো কিন্তু ছিল না। এখন আমরা রায়গঞ্জের দিকে প্রায় এসে গেলাম, কিন্তু অন্ধকার কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেল। এখন বেজেছে 4:40। একটু চা তো তাহলে খোঁজার ব্যাপারটা রয়ে গেল, বুঝেছিস? যাই না, চায়ের জন্য দাঁড়াবে কি ও বলবে হয়তো নেই আমার এখানে আর হোটেল। কতক্ষণে শিলিগুড়িতে পৌঁছাবে, খালি বলছে শিলিগুড়িতে কখন পৌঁছাবো। তা একটু চা মনটা করছে। এটা রায়গঞ্জ বাইপাস রোড, কিন্তু 6 লেন টোটাল। দারুণ দুর্ধর্ষ লাগছে, আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। পিচের কন্ডিশনও খুবই ভালো বলতে গেলে। সেরকম ঠান্ডা লাগছে না। বেলায় কিন্তু অপূর্ব লাগে জাস্ট এই দৃশ্যগুলো। আর কিছুক্ষণ বাদে হয়তো শিলিগুড়ি পৌঁছে যাব, কিন্তু অন্ধকারে আর সেভাবে ভিডিও আসবে না, তবুও যতটা সম্ভব আমি করে রাখছি। এখন কিন্তু রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি, গাড়ির লিমিটও 100 স্পিড দেওয়া আছে। আর ধানতলা বোতলবাড়ির রাস্তাটা ডান দিকে পড়ে, ওটা না নিয়ে, বেঙ্গল টু বেঙ্গল না নিয়ে আমরা ডালখোলা বিহার দিয়ে কিষানগঞ্জ দিয়ে বেরিয়ে যাব। এটা নতুন করেছে তো, এটা বাহ। খুব সুন্দর দেখাচ্ছে। আমি কতটা ক্যামেরায় ধরতে পারছি জানি না। ঢোকার ইচ্ছা ছিল বোতল বাড়িতে। হ্যাঁ, সিনারিটা খুব ভালো। বোতলবাড়ির ক্ষেত্রে যেটা হয়, সিনারিটা মানে দুর্ধর্ষ, মনে হয় যে একটা গ্রাম বাংলার আসল পরিস্থিতি, মানে সেই জায়গাটা দেখা যায়, গ্রামের রূপটা। কিন্তু এই সময় আমার মনে হয়, আমার ব্যক্তিগত কারণ, আমি ধরবো না এই সময়তে। তুমি কি বলো? আমি তো একদমই আমি সাপোর্ট করব না বোতল বাড়িটা। এই 5:30 বাজেনি, 5:15তেই এত অন্ধকার হয়ে গেছে, অতএব যাওয়া উচিত না। তাই আমরা হাইওয়েটাই ধরলাম। বলিতে লেখা দেখলাম, হিন্দিতে লেখা করে দেখ। ও তাই? হ্যাঁ, ওই যে দেখ। নেই তো কি আছে, চলে যেতে পারো। ওয়েলকাম। সামনে দাঁড়িয়ে এরকম বটলে কত বটে, ওটা তো চাপা দিয়ে চলে। আমার বাঁ দিকে পূর্ণিয়া 42, আর ডান দিকে কিষানগঞ্জ। শিলিগুড়ি 127, কিষানগঞ্জ 28। এখন টাইম বেজেছে 5:50। এই জায়গাটা একটু কনজেস্টেড, যেহেতু এটাকে পূর্ণিয়ার যাওয়ার মোড় বলা হয়। আমরা ডান দিক নেব। নামলো এই র্যাম্পটাতে জয়েন করছি। আমার ম্যাপ বলছে এটা NH 27, মার্চ করছি ন্যাশনাল হাইওয়ে 27-এ। আমি কিন্তু বেশ অনেকটা পথ চালালাম পূর্ণিয়া মোড়ের পর থেকে আর কি, টুয়ার্ডস মানে ইসলামপুর বাইপাস পর্যন্ত এখনো যাইনি, যাচ্ছি। কোথাও কিন্তু ভাঙা রাস্তা বা প্যাচওয়ার্ক মোটামুটি হয়ে গেছে মনে হয়, পাইনি আমি সেরকম এখনো পর্যন্ত। এটাই আপডেট, গাড়ি চলছে,
এখন 6:04 বেজেছে। সুরজপুর টোল প্লাজা। ইসলামপুর 30, শিলিগুড়ি 117, টাইম 6:17। কিষানগঞ্জ ক্রসিং পার করছি, বেশ ভাঙাচোরা রাস্তা। কিষানগঞ্জ পার করে গেলাম 6:20। তো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটা আমার বাঁদিকে। শিলিগুড়ি 76 দেখাচ্ছে, NH 27 চলছে এখনো। আমাকে ডান দিক নিতে হচ্ছে ইসলামপুর বাইপাস, আর ইসলামপুর টাউনে ঢুকে যাচ্ছে এই বাঁদিকের রাস্তাটা। আমরা রাইট না, আমরা লেফট সাইড ইসলামপুর বাইপাস বেশ সুন্দর, ভালো জায়গা, চওড়া, 6 লেন দুদিকে। ইসলামপুর টাউনে ঢোকা যায় রাত হয়ে গেলে পরে, বা সন্ধ্যের দিক আছে যখন আমি ইসলামপুর বাইপাসেই ধরলাম। বাইপাস দিয়ে একটুখানি হয়তো ঘুরপথ হবে, বাট রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ইসলামপুর বাইপাস কমপ্লিট করলাম 6 থেকে 7 মিনিটের মধ্যে, পুরো ফাঁকা একদম। ইসলামপুর বাইপাস কমপ্লিট করলাম 6 থেকে 7 মিনিটের মধ্যে, পুরো ফাঁকা একদম। সামনে জাস্ট দুটো ট্রাক, এই সিগন্যাল এলো, এখন 6 মিনিটের মধ্যে কমপ্লিট করলাম। আমি বলবো ট্রাফিক ফাঁকা আছে বলেই পারলাম, না হলে হয়তো আরেকটু সময় লাগতো। তো যাই হোক, 6 থেকে 7 মিনিটে কমপ্লিট করেছি ইসলামপুর বাইপাস। আমাদের লাস্ট টোল সেটা হচ্ছে পশ্চিম মদতি টোল প্লাজা। তো যাই হোক, ভালোভাবেই এলাম ঠাকুরের আশীর্বাদে। এখন একটুখানি বাকি আছে। জার্নি কিন্তু ভালো হচ্ছে এবং একটু আমার টায়ার্ড লাগছে না। 560 কিলোমিটারের বেশি জার্নি হলো। আমরা হোটেলটাও কিন্তু জাস্ট অন স্পট বুকিং করেছি, ফোন করে বার্গেন করে। খুব ভালো হোটেল, হোটেল বিনায়ক, দেখে সেটাও দেখাবো। শিলিগুড়ি 13 কিলোমিটার, বাগডোগরা জাস্ট ঢুকছে, রাইট নিতে হবে আমাদের। একটা অন্য রকমের ফিলিংস আসছে। অ্যাট লাস্ট সাকসেসফুলি রিচ দ্য ডেস্টিনেশন। আমরা কিন্তু জাস্ট শিলিগুড়িতে এসে পৌঁছেছি, মালপত্র খালি করছি। আর হোটেল হচ্ছে হোটেল বিনায়ক। এটা সুমি ইয়াসাসি গ্রুপের, এদের অনেক হোটেল আছে দার্জিলিং ফার্জিলিং সব জায়গাতেই, গ্রুপের হোটেল। তো আমরা ভালো বার্গেন করতে পেরেছি, রুমটাও দেখাচ্ছি, তারপর প্রাইসটা আপনাদের বলছি। শিলিগুড়ি কিন্তু আমরা এসে গেছি, আমাদের ডেস্টিনেশন যেটা সেটা এসে গেছি। আমার যে কি ভালো লাগছে, 570 কি 80 কিলোমিটার মতো জার্নি করলাম, কিন্তু দারুণ লাগলো। আমার এতটুকুও টায়ার্ড লাগছে না গাড়ির মধ্যে, কিন্তু গাড়ি থেকে নামার পর একটু পাটা এদিক ওদিক হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, সেটা রাত্রে শোয়ার পর ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আর থ্যাঙ্কস টু আওয়ার পার্টনার ড্রাইভার, সাকসেসফুলি জার্নিটা কমপ্লিট করেছে। এদের দেখছি রেস্টুরেন্টও আছে, আর রুমগুলিও খুব সুন্দর সুন্দর, আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমি আগে থেকেই বলে নিয়েছিলাম যে গাড়ি পার্কিং করতে হবে, কেননা পরে বলার থেকে আগে বলা নেওয়া ভালো। রুম নাম্বার 205 আমাদেরটা, এটা 205 মানে 3rd ফ্লোর। রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো, স্পেসিয়াস, আর বেশ মানে ভালো লুক আছে একটা। আর এসি রুম, কিন্তু আমরা যেহেতু নভেম্বর মাসে এসেছি এন্ডে, তো এখানে কিন্তু এসির খুব একটা প্রয়োজন পড়বে না বলে আমরা নিইনি। আর বিলটাও ভালো পেয়েছি। এই রুমটা কিন্তু আমরা পেয়েছি 1,500 টাকা পার রুম। যেহেতু আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য, মানে ধরুন 2টোর সময় আমি ফোন করলাম, তখন অন স্পট ফোন করে যে হোটেলগুলোর মধ্যে এটা ভালো লেগেছে এটা ফোন করলাম। তো আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের মতো এই ব্লগটা এখানে কিন্তু শেষ করতে চলেছি। কলকাতা টু শিলিগুড়ি এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। বাই।